বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 29শে জুলাই 2026 আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের আমরা যে রিভিশন ক্লাস শুরু করতেছি এবং আজকে হচ্ছে ফৌজদারি কার্যবিধির রিভিশন ক্লাস 1 বা প্রথম ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। দেখেন, আমরা আমাদের ফৌজদারি কার্যবিধি যে সাজেশন আছে একেবারে প্রথম যে প্রশ্নটা দেখেন যে বাংলাদেশে কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে আর নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী। দেখেন, ফৌজদারি কার্যবিধি হলো একটা পদ্ধতিগত আইন। কোন আইনকে পদ্ধতিগত আইন বলে? যে আইনে মামলা দায়েরের বিভিন্ন বিধিবিধান বর্ণিত আছে, যে একটা মামলা কিভাবে হবে, কোথায় হবে, কে তদন্ত করবে, কে বিচার করবে, কিভাবে সাক্ষ্য গ্রহণ হবে, কিভাবে রায় হবে, সেইগুলারে বলে পদ্ধতিগত আইন। কিন্তু যে আইনের শাস্তি বা প্রতিকার আছে সেটাকে কিন্তু পদ্ধতিগত আইন বলে না। ফৌজদারি কার্যবিধিতে মোট ধারা আছে 565টা, তফসিল আছে 5টা, কিন্তু এই জায়গা কিন্তু কোনো অপরাধের সাজার কথা বলে নাই। তো সেই হিসেবে ফৌজদারি কার্যবিধি একটা পদ্ধতিগত আইন। অপরদিকে দণ্ডবিধিতে বলা আছে যে খুন কি, খুনের শাস্তি কি, চুরি কি, চুরির শাস্তি কি, ধর্ষণ কি, ধর্ষণের শাস্তি কি, কিন্তু কোথাও বলে নাই যে মামলাগুলো, দণ্ডবিধির কোথাও বলে নাই যে মামলাগুলো কোথায় হবে, কিভাবে হবে, কিভাবে বিচার হবে। এজন্য দণ্ডবিধি একটা তত্ত্বগত আইন বা মূল আইন, মৌলিক আইন বা সাবস্ট্যান্টিভ ল। এখন আমাদের ফৌজদারি আদালত, কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে? ফৌজদারি আদালতের গঠন বলেন, কম্পোজিশন, গঠন একই, শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন একই। গঠন বলেন, শ্রেণী বিভাগ বলেন, সবকিছু আছে কত ধারায়? 6 ধারায়। এবং এই 6 ধারায় বলছে সুপ্রিম কোর্ট ব্যতীত 2 ধরনের ফৌজদারি আদালত থাকবে, একটা হলো দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। তখন ম্যাজিস্ট্রেট আদালতটা আবার ভাগ করছে 2 ভাগে, বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো ক্লাসিফিকেশন হয় না, নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিন্তু বিচারিক ম্যাজিস্ট্রেটকে 6 ধারায় আবার ভাগ করতে 4 ভাগে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এবং সেই সাথে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মহানগর এলাকায় হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মহানগর এলাকার বাইরে হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর অতিরিক্ত যে চিফ জুডিশিয়াল বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওনারা চিফ জুডিশিয়ালের সাথেই, ওনাদের আলাদা কোনো শ্রেণী নাই। তারপরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নাম মহানগর এলাকায় মহানগর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তারপর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা বলতে পারি যে জেলা পর্যায়ে বিচারিক ম্যাজিস্ট্রেট আছে 4 শ্রেণীর, আর মহানগর পর্যায়ে আছে 2 শ্রেণীর। আর দায়রা আদালতের যে শ্রেণী বিভাগ, এটা কিন্তু অ্যাকচুয়ালি 6 ধারায় বলে নাই, এটা বলছে 9 ধারায়। 9 ধারায় বলছে যে দায়রা আদালত হলো, দায়রা আদালতে 3 শ্রেণীর বিচারক থাকে বা 3 শ্রেণীর বিচারক নিয়ে একটা দায়রা আদালত গঠিত। দায়রা জজ আদালত, অতিরিক্ত দায়রা জজ আদালত, যুগ্ম দায়রা জজ আদালত। তাহলে দায়রা আদালতের শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন বললে 9 ধারা, ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ বললে 6 ধারা। সো এখানে যদি আপনারা ভূমিকা পড়েন, ভূমিকার বিস্তারিত পড়লাম না, ফৌজদারি আদালতের গঠন শ্রেণী যা বললাম তাই আছে, এগুলো পড়ে নিয়েন। তো আমরা সরাসরি এখন চলে আসি যে বিচারিক ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী। এটা আসলে যখন আপনার ফৌজদারি কার্যবিধি পড়া একেবারে শেষ হয়ে যাবে, তখন যদি এই প্রশ্নটা আমরা পড়ি, একজন বিচারিক ম্যাজিস্ট্রেট বিভিন্ন জায়গায় যে যে ফাংশন আছে সেগুলো ওনার ক্ষমতা আর কার্যাবলী, আর নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন জায়গায় যে দায়িত্বগুলো পালন করে ওইগুলো ওনার ক্ষমতা ও কার্যাবলী। সো আমরা এখানে অ্যাকচুয়ালি লিখবো এইভাবে যে বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী দুইটা একসাথে, ক্ষমতা আলাদা, কার্যাবলী আলাদা, এগুলো আমরা লিখতে যাব না, বুঝছেন? আবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী কি একসাথে। তো বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী এটা যদি আমরা দেখি, প্রথমে আসি যে বিচারিক ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতা। একজন বিচারিক ম্যাজিস্ট্রেট কি দণ্ড প্রদান করতে পারে, তার আগে একটু বলে রাখি যে বিচারিক ম্যাজিস্ট্রেটের সম্পর্কে বলা হয়েছে 11 ধারায় এবং 18 ধারায়। কত ধারায়? 11 আর 18। জেলা পর্যায়ে বিচারিক ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেয় রাষ্ট্রপতি, মহানগর এলাকায় নিয়োগ দেয় রাষ্ট্রপতি। সংবিধানের অনুচ্ছেদ আমার দরকার নাই। তো যেখানেই দেখ না কেন, আমরা এনাদের দণ্ড প্রদানের যে সাধারণ ক্ষমতাটা, এটা এসেছে 32 ধারায়। কত ধারায়? তো প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালত, উনি অ্যাকচুয়ালি কি পারেন? 5 বছরের নির্জন কারাবাস, 5 বছরের কারাদণ্ড এবং 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা। নির্জন কারাবাসটা কি? নির্জন কারাবাস মানে হলো উনি কাউকে আদেশ দিতে পারে যে অমুক ব্যক্তিকে নির্জনে রাখা হবে, কোন প্রকার জনসাহচর্য
ব্যতীত। মানুষের সান্নিধ্যে থাকলে আমাদের ভয় কম লাগে, আর মানুষ যেখানে নাই একা একা থাকলে ভয় বেশি লাগে। তাহলে তারা ভয় বেশি দেওয়ার জন্য তাকে সলিটারি কনফাইনমেন্ট বা নির্জন কারাবাস দিতে হয়। আর এই যে 5 লাখ টাকা, এটা আগে ছিল 10,000, এখন 2025 সালের সংশোধনীতে এটা করছে কত, 5 বছর 5 লাখ। আচ্ছা, আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নির্জন কারাবাস 3 বছর কারাদণ্ড কত, 3 লাখ, 3 বছর 3 লাখ। আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটে যদি আমরা আসি, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কিন্তু অ্যাকচুয়ালি নির্জন কারাবাস দিতে পারে না। উনি সর্বোচ্চ কত বছরে, 2 বছরের কারাদণ্ড, সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। এখানে লেখার সময় যে জিনিসটা সাবধানে লিখবেন, অনেকে আপনারা লেখেন 2 লাখ টাকা জরিমানা বা 5 বছর কারাদণ্ড পর্যন্ত লিখতে হবে। যদি আগে অনধিক লেখেন তাহলে পরে পর্যন্ত লেখার দরকার নাই, বুঝছেন? তাহলে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট 5 বছর 5 লাখ, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 3 বছর 3 লাখ, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 2 বছর 2 লাখ। এখন ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের বিশেষ ক্ষমতা আছে। ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের যে বিশেষ ক্ষমতা, এই বিশেষ ক্ষমতা হলো বিচারের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা 29 গ, আর দণ্ড প্রদানের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা 33 গ। আপনারা অনেকেই 29 গর সাথে 33 ক বুঝেন না। 29 গতে কি বলছে আর 33 কতে কি বলছে। ম্যাজিস্ট্রেটরা তারা তাদের বিচারের ক্ষেত্রে যে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সেটা আছে 29 গতে, আর বিশেষ ক্ষমতা প্রয়োগ করে কি সাজা প্রদান করতে পারে সেটা আছে 33 গতে। তো প্রথমে যদি আমরা দেখি 29 গতে, এখানে 29 সিতে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে এই জায়গায় 3 ধরনের ম্যাজিস্ট্রেটকে বিশেষ ক্ষমতা দিতে পারে: চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এনাদের 3 জনরে বলছে যে আপনারা মৃত্যুদণ্ড ছাড়া সকল অপরাধের বিচার করতে পারবেন। কি সাজা দিতে পারবেন সেটা কিন্তু বলে নাই, বলছে যে আপনারা মৃত্যুদণ্ড ছাড়া সকল অপরাধের বিচার করিতে পারবেন। আবার বিশেষ ক্ষমতা দিছে 2 জনরে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এনাদের বলছে যে আপনারা মৃত্যুদণ্ড ছাড়া, যাবজ্জীবন কারাদণ্ড ছাড়া বা 10 বছরের বেশি কারাদণ্ড ছাড়া অন্য সকল অপরাধের বিচার করতে পারবে। তাহলে 29 গতে অ্যাকচুয়ালি কিন্তু বলে নাই কি সাজা দিতে পারবেন। 29 গতে কি বলছে, কি বিচার করতে পারবে নাকি ভাই? 29 গতে কি সাজার কথা বলছে? সাজার কথা বলে নাই, এখানে বলছে কি বিচার করতে পারবে তাই। আচ্ছা, তো এই যে 5 জনের যে বিশেষ ক্ষমতা দিল, এনরা কি সাজা দিতে পারবে সেটা বলছে 33 ক। কততে? উপরে উল্লেখ্য যে উপরোক্ত বিশেষ ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ 33 ক ধারা অনুসারে 7 বছরের কারাদণ্ড দিতে পারে। তাহলে সর্বোচ্চ কত? 7 বছর। এখন আমি আপনাদের সব সময় পরামর্শ দিব যে সামনে আমরা প্রচুর অনেকগুলো পরীক্ষা দিব, ঠিক আছে? ইতিমধ্যে আমরা বেশ কিছু পরীক্ষা দিয়েছি, সামনে আরো দিব। এ জায়গায় আমাদের টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। আপনাদের প্রশ্ন পরীক্ষার মার্ক হচ্ছে 100, সময় হলো 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টারে আমি যদি 100 দিয়ে ভাগ দিই, 2.4 হয়। 2.4, এখন 2.4 মানে এই না যে 2 মিনিট 40 সেকেন্ড, মানে প্রতি মার্কের জন্য আপনি সময় পাবেন 2.4 মিনিট। 2.4 মিনিট, তাহলে 2.4 মিনিটে আপনার 2 মিনিট 20 সেকেন্ডের মতো হয়। 2 মিনিট 20, অর্থাৎ 1 মার্কের জন্য আপনার বরাদ্দ 2 মিনিট 20 সেকেন্ড। বুঝেন কিনা? এখন 20 সেকেন্ড হইলেও 4 ঘন্টা তো আপনি লিখতে পারবেন না। ওই জায়গায় খাতা আপনার স্বাক্ষর করতে আসবে, ওই জায়গায় কিছু সময় ব্যয় হবে, অশ্রমে যেতে পারেন, বা প্রশ্ন পড়তেই আপনার সময় লাগবে, ওই জায়গা কিন্তু আমার ওই 20 সেকেন্ড বাদ দিতে হবে। তাহলে 20 সেকেন্ড যদি বাদ দিই, তাহলে প্রতি মার্কের জন্য আমার বরাদ্দ কত? 2 মিনিট। 2 মিনিট, তাহলে আমার যদি 5 মার্কের প্রশ্ন হয়, আমার লিখতে হবে কয় মিনিট? 10 মিনিট। তাতে ওইটা আপনি বড় আকারে শিখেন আর ছোট আকারে শিখেন, কি আকারে শিখছেন সেটা বিষয় না, কিন্তু ওই জায়গায় মার্ক কত সেই আকারে আমার ওই জায়গা লিখতে হবে। বুঝতে পারছেন? আমাদের অধিকাংশ পরীক্ষার্থীর এই বিষয়টা ঠিক থাকে না, যে আমি লেখা শুরু করছি তো করছি, দেখা গেল 10 মার্কের প্রশ্ন আমি 40 মিনিট ধরে লিখতেছি, তাও শেষ হয় না। এবং আপনাদের কিন্তু কিছু কিছু সহজ প্রশ্ন দিয়ে প্রলুব্ধ করবে, এবং আপনি ওই জায়গায় মজাই পড়বেন যে এটা তো না শেষ করে তুমি আরেক জায়গায় যাইতে পারতেছি না। উদাহরণস্বরূপ ধরেন এর আগের বার
বা তার আগের বার আসছে যে সাধারণ ব্যতিক্রম কি, সাধারণ ব্যতিক্রম সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন। এখন 76 থেকে 106 সবাই জানে, এমনও পরীক্ষার্থী আছে যে সেই 1 ঘন্টা 15 মিনিট যাবত সাধারণ ব্যতিক্রমী লেখছে। তাহলে 10 মিনিটের জন্য আপনার বরাদ্দ ছিল 20 মিনিট, হাইয়েস্ট গেলে 25, একটু বাড়াই টাড়াই যদি ধরি প্রথম দিকে, কিন্তু আপনি লিখছেন কত 75 মিনিট। তাহলে আপনি ওই 10-এর মধ্যে আপনি যতই ভালো লেখেন, আপনার তো 7 7.5-এর বেশি দিবে না। ঠিক আছে, 7 7.5-এর বেশি আপনি পাবেন না। তাহলে ওই সময়টা আমি অন্য প্রশ্নের লিখতে পারলাম না, এটা আমার জন্য ক্ষতি হলো। তো এজন্য আমাদের টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। আমি প্রথমেই যে প্রশ্নটা লেখা শুরু করব, আমি ডিসিশন নেব যে এই প্রশ্ন আমার জন্য এই সময় বরাদ্দ, এবং যা লিখতে পারি এর মধ্যে আমার শেষ করতে, এবং টার্গেট নেবেন, এমন না যে ওই প্রশ্ন অর্ধেক করে শেষ করে যাবেন। ছোট হোক, যেভাবে হোক, ওই জায়গা যা আছে সবই আমার সামারি আকারে লিখতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ বলেন স্যার। এখন ওই রচনামূলক প্রশ্নে 10 মিনিটই মনে করেন যে লিখতে হবে। সাধারণ ব্যতিক্রম সমালোচনা করো, মার্ক 10 মিনিট, মানে 10 মার্ক। এখন ওই যে ধারাগুলো আছে ধরেন শুরু থেকে শেষ পর্যন্ত, ওই করে লিখতে ধরেন আমার লাগবে মনে করেন 15 মিনিট। সেই ক্ষেত্রে ওই যে মনে করেন ধরেন শুধু ধারা তো লিখে দেবো না স্যার, আমি ধারা লিখে তো 2-4 কত লিখবো না। আপনার যাই সময় থাক ওর মধ্যেই যতটুকু পারা যায় লিখতে হবে। এখন আপনার কাছে আছে 100 টাকা, আপনি তো 1000 টাকা খরচের তো আপনার সামর্থ্য নাই। ওই 100 টাকার মধ্যেই যা যা পাওয়া যায় সব একটু একটু করে দিতে হবে। প্রথম দ্বিতীয় তৃতীয় 11 লক্ষ, তিনজনে মিলে, আর সাদা 11 বছর, তিনজনে মিলে। এই শুনেন, এখন এটাই তো আপনার পরীক্ষা, যে আপনি কিভাবে এই সময়ের মধ্যে লিখবেন, এটাই তো আপনার পরীক্ষা। এই কারণে তো আপনারে এই জায়গা পড়তে আসছেন বা বারবার লিখতেছেন। বুঝতে পারছেন? এখন আমাদের যখন আমরা পরীক্ষার খাতায় উত্তর লিখতে যাব, তখন কিন্তু একটা প্রশ্ন আমি কিভাবে শিখে আসছি ওই আঙ্গিকে যদি লেখা শুরু করেন, আমি প্রশ্নের দিকে তাকালাম না, সময়ের দিকে তাকালাম না, মিনিট মানে কত মার্ক তা সেই দিকে তাকালাম না, তাইলে প্রশ্ন আছে একরকম, আমি লিখে যাচ্ছি আর একরকম, তাহলে কিন্তু হবে না। আপনি বড়জোর 2-4 মিনিট 5 মিনিট বা প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা একটু সময়ের হেরফের হতে পারে, হয়তো বা 10 মিনিট 20 মিনিট বেশি, 20 মিনিট অনেক বেশি হয়ে যায়, 10 মিনিট 12 মিনিট বেশি লাগছে, কিন্তু এর বেশি কিন্তু যাওয়া যাবে না। এ হলো কথা। আর এই লিখিত পরীক্ষায় যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনি ভালো লেখেন খারাপ লেখেন, খারাপই লেখেন, কিন্তু সব প্রশ্ন যদি টাচ করে আসেন, দেখবেন যে 2 4 5 এরকম দিতে দিতে একসময় আল্লাহর রহমতে 50 হয়ে গেছে। ঠিক আছে, তো এজন্য আমাদের টার্গেট করতে হবে আমি সব লিখবো এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই লিখবো। এবং আপনি ওই হাতে 5 মিনিট রেখেই আগেই শেষ করবেন। আপনি ওই 5 মিনিট যদি হাতে রাখেনও, দেখবেন যে শেষ করতে করতে ওই 5 মিনিটও লেগে গেছে। আর একটা পরামর্শ, এগুলো তো পরীক্ষার আগে দিবই, বাট প্রসঙ্গ যেহেতু চলে আসলো, সব প্রশ্ন লেখার পরে আপনি সবার আগে ওই খাতাটা প্রশ্নটা হাতে নিবেন, যে আমি কি কি লিখছি, এই প্রশ্নগুলোর দাগ নাম্বার ঠিক আছে কিনা, এটা একবার মিলাইতে হবে। কারণ আপনাদের অনেকের এই দাগ নাম্বার গুলো ঠিক থাকে না। দাগ নাম্বার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি কোনো মার্কস পাবেন না। আর একটা কথা হলো, আপনারা যে ভুলটা সবাই করেন, ধরেন 1-এর ক লিখছেন, 1-এর ক নং প্রশ্নের উত্তর, 1-এর ক ধরেন 4-5 পেজ লিখছেন, এরপরে সামনে গিয়ে খ দিছেন। আমরা একাডেমিক লাইফে এই ভুল করে আসছি। খ কিসের খ? সে জায়গায় একটা আপনি 1 লেখেন নাই, শুধু খ লিখছেন। হ্যাঁ, নাম্বার আপনি পাবেন বটে যদি পরীক্ষক ভালো হয়, উনি দরকার হলে কষ্ট করে একটু খুঁজলো যে 1-এর খ আছে কত কত নম্বরের খ, বাট অ্যাকচুয়ালি ওই জায়গায় কতর খ ওইটা আরেকবার উল্লেখ করে যে 1-এর খ নং প্রশ্নের উত্তর। বুঝতে পারছেন? তো আচ্ছা, দাগ নাম্বার বলতে আমি বুঝাচ্ছি যে 1-এর খ 1-এর ক 1-এর খ, সেটা। হ্যাঁ বলেন স্যার। ওই যে মানে লুডশিট যে আমরা লাগাই, মানে অ্যাড করি, এই লুডশিটের যে নম্বরটা, এই নম্বরটা মূল খাতায় দেওয়ার কোনো জায়গা জায়গা দেখলাম না। না থাকলে নাই, এটা সমস্যা মনে হয়। কোনো সমস্যা নাই। যে জায়গায় যে সিস্টেম, লুডশিটের যদি নাম্বার লেখার জায়গা থাকে লিখবেন, না হলে যে সিস্টেম আছে সেই সিস্টেম। আচ্ছা, যাই হোক, এসব কথা আমরা লাস্টে গিয়ে বলবো, আপাতত প্রেক্ষাপট আসলে এই কারণে বললাম। তো আশা করি 29 গ 33 ক বুঝতে পেরেছেন। এছাড়া বিচারিক ম্যাজিস্ট্রেটের যে অন্যান্য ক্ষমতা ও কার্যাবলী আছে, এগুলা মোটামুটি আমি এই জায়গায় পড়াচ্ছি না,
এগুলা বিচারিক ম্যাজিস্ট্রেট ওই যে বিভিন্ন জায়গায় যা আমরা পাবো, আমলে নিতে পারে 190 ধারায়, রিমান্ড মঞ্জুর করতে পারে 167 ধারায়, তারপরে ওই আপনার অন্যান্য যা যা আছে, নির্বাহী হুলিয়া জারি করতে পারে 87, প্রয়োগ করতে পারে 88, সার্চ ওয়ারেন্ট দিতে পারে এত ধারায়, নাকি? এগুলা সব কিন্তু একবার রিডিং পড়লেই পেরে যাবেন। আমরা চলে আসি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী। দেখেন, আপনার যদি সময় কম থাকে তাহলে এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী জায়গা 10 ধারা লেখছি, তারপরে জেলা ম্যাজিস্ট্রেট এই সেই এগুলো লেখার দরকার নাই। আপনি সরাসরি চলে আসবে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা হয়েছে 10 ধারায়, ফৌজদারি কার্যবিধি অনুসারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী নিম্নে আলোচনা করা হলো। বুঝতে পারছেন? তাহলে এই ক্ষেত্রে আপনারা অনেকে করেন কি, এই জায়গায় একটা পয়েন্ট ধরেন, ম্যাজিস্ট্রেট যে কাউকে গ্রেফতার করতে পারে, ব্র্যাকেটে লেখছেন খালি 64, ও জায়গায় লিখতে হবে কত? ধারা 64, 64 ধারা বা ধারা 64 ধারা টুক আপনি লেখেন না, অবশ্যই ধারা লিখতে হবে এবং সব শব্দের পরিপূর্ণ অর্থ লিখতে হবে। ফৌকা, দবি এইগুলা লেখা যাবে না, ম্যাজিস্ট্রেটে ম্যা এগুলো লেখা যাবে না আর কি। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোটামুটি ওই যে 64 ধারা গ্রেফতার করতে পারে, সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে, 144 এর আদেশ দিতে পারে, 145 এর আদেশ দিতে পারে, তারপরে আপনার আমলে নিতে পারে 190 পারে কিনা, তারপরে কবর থেকে লাশ উত্তোলন করতে পারে 176, এরকম ওনার যা যা ক্ষমতা আছে সেগুলোই ওনার ক্ষমতাও। এই তো বুঝছেন? এরকম কয়েকটা লিখে ইত্যাদি। এটা আমি কয়টা লিখবো এটা ডিপেন্ড করে আমার প্রশ্নের মার্ক কত সেটার উপরে। বুঝতে পারছেন? তারপরে আমরা একের খতে চলে আসি যে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর সরকার কি কি অতিরিক্ত ক্ষমতা অর্পণ করতে পারে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে? সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তিনজন একই পদমর্যাদার। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কেও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলে, আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকেও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা যেতে পারে। তাহলে এখানে জানতে চাইছে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সরকার ম্যাজিস্ট্রেটের উপর সরকার কি কি অতিরিক্ত ক্ষমতা অর্পণ করতে পারে। তো অতিরিক্ত ক্ষমতা হচ্ছে 29 গতে বিচারের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা দিতে পারে, আর একটা আছে সামারি ট্রায়ালের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা দিতে পারে। আর এখানে যদি বলেন স্যার অতিরিক্ত ক্ষমতা কেন বললো, তার আগে আমার জানা দরকার ফৌজদারি কার্যবিধির, দেখি আপনারা আমাদের পরীক্ষা আসবে না বাট জানেন কিনা, মনে আছে কিনা, ফৌজদারি কার্যবিধির তৃতীয় আর চতুর্থ তফসিলে কি আছে? ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা তৃতীয়, আর ম্যাজিস্ট্রেটদের অতিরিক্ত ক্ষমতা চতুর্থ। এখন দেখবেন কি সাধারণ ক্ষমতা আর অতিরিক্ত ক্ষমতা কেমনে আমরা আইডেন্টিফাই করব। দেখেন, সাধারণ ক্ষমতা হলো আমলে নেওয়ার ক্ষেত্রে বলছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারে, তাই এটা ওনার সাধারণ ক্ষমতা, আইনে দিয়েই দিছে। কিন্তু কিছু কিছু জায়গায় এই যে যে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে অমুক অমুক অপরাধের বিচারে ক্ষমতা দিতে পারে, তাহলে এটা হচ্ছে ওনার কি ক্ষমতা? অতিরিক্ত ক্ষমতা। বুঝেন কিনা? সাধারণ ক্ষমতা ধরেন বলা আছে যে 155 ধারায় আমল অযোগ্য অপরাধের তথ্য যদি আপনি থানায় দেন তাহলে অনুমতি লাগবে কোন কোন ধরনের ম্যাজিস্ট্রেট, প্রথম অথবা দ্বিতীয়, প্রথম অথবা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুমতি দিলে অপরাধ তদন্ত করতে পারে। তাহলে এটা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা। কিন্তু দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে কখন? যদি তার বিশেষ ক্ষমতা, তাহলে বিশেষ ওটা ওনার কি দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কি বিশেষ ক্ষমতা। বুঝলেন কিনা? তাহলে সাধারণত যে সকল জায়গায় কোন ম্যাজিস্ট্রেটের নাম আলাদা করে উল্লেখ করে দিছে সেগুলো হচ্ছে ওনার সাধারণ ক্ষমতা, আর যে জায়গায় বলে দিছে যে না বিশেষ ক্ষমতা দিলেও পারে ওইগুলো হলো কি বিশেষ ক্ষমতা। তো আমাদের প্রশ্নে জানতে চেয়েছে যে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর সরকার যে অতিরিক্ত ক্ষমতা অর্পণ করতে পারে, এর মধ্যে আমরা প্রথম যেটা জানি সেটা হলো কি বলেন, এটা প্রথম যেটা সেটা হলো যে এই মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর অধিক এমন অপরাধের বিচারের ক্ষমতা দিতে পারে 29 গ। সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের কথা বলতে পারে, এটা কত? 260। আচ্ছা, আমরা এটা আর পড়লাম না, বা এটার উত্তর এতটুকুই। ক্রিমিনাল প্রসিডিউর কোড কি বিশেষ আইনের ক্ষেত্রে প্রয়োগযোগ্য কি, যদি হয় কোন ক্ষেত্রে? দেখেন, ফৌজদারি কার্যবিধি
ফৌজদারি কার্যবিধি বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য কিনা। তার আগে আমরা তো জানি যে ফৌজদারি কার্যবিধি একটা কি আইন, পদ্ধতিগত আইন। শুধু পদ্ধতিগত আইনে কোনো কাজ হয় না, পদ্ধতি আছে, কিন্তু আপনার তো শাস্তির ধারা লাগবে। তাহলে শাস্তির ধারার জন্য আমার লাগবে কেন? দণ্ডবিধি। তাহলে দণ্ডবিধির অপরাধের বিচার, অনুসন্ধান, তদন্ত এগুলো ফৌজদারি কার্যবিধি অনুসারে করা যাবে, এটা বলছে 5-1। 5-1। আর বিশেষ আইন কোনগুলো? বিশেষ দণ্ডবিধি ছাড়া যত অপরাধ সংক্রান্ত আইন আছে সবগুলো বিশেষ আইন। যৌতুক নিরোধ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বা অন্যান্য নারী ও শিশু নির্যাতন দমন আইন, এগুলো হলো কি? বিশেষ আইন। এখন বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে কিনা, এটা বলছে 5-2। ফৌজদারি কার্যবিধি 5-2। তো আপনার যদি 5-1-2 মনে না থাকে সমস্যা নাই, বলে দিবেন যে দণ্ডবিধির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য, বা দণ্ডবিধির অধীন অপরাধের তদন্ত অনুসন্ধানের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য বলা আছে কত ধারায়? 5 ধারায়। আর বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে যদি ওই বিশেষ আইনে বলা থাকে যে ফৌজদারি কার্যবিধিটা আমার লাগবে, বা ফৌজদারি কার্যবিধি এই বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন অধিকাংশ বিশেষ আইনে বলা আছে যে নারী শিশু নির্যাতন দমন আইন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বলেন, বিশেষ আইনে বলা আছে যে এই আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। যদি বলা থাকে তাহলে প্রযোজ্য হবে। আর যদি ওই আইনে স্পেসিফিক ভাবে বলা থাকে, নিষেধ করা থাকে যে আমার ফৌজদারি কার্যবিধি রে লাগবে না, তাহলে লাগবে না। যেরকম দুর্নীতি দমন কমিশন আইনে তদন্ত অনুসন্ধানের জন্য আলাদা বিধিবিধান আছে, তো ওনার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি রে কি লাগবে না। তাহলে আমি এইভাবে লিখবো যে বিশেষ আইনের ক্ষেত্রে যদি বিশেষ আইনে বলা থাকে যে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে, তাহলে প্রযোজ্য হবে। আর বিশেষ আইনে যদি সুনির্দিষ্টভাবে নিষেধ করা থাকে তাহলে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে না। এখন কিছু আইন আছে যারা বলা নাই, মানে আপনারা জিজ্ঞেস করছে, একজন খাইতে নিয়ে গেছে, চলো আমরা খাই, কাশফুল থেকে বিরিয়ানি খাই। এখন আপনি খাবেন কি খাবেন না কিছুই বলেন নাই, তাহলে মৌনতা হলো সম্মতির লক্ষণ। এখন প্রযোজ্য হবে কি হবে না কিছুই বলা নাই, তাহলে সেই ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বিশেষ আইনে ধরেন বলে নাই যে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে কি হবে না, তাহলে ধরে নিতে হবে প্রযোজ্য হবে। তাহলে আপনি এই যে 3টা ব্যাখ্যা, এটা আপনার মতো করে লিখে দিলেই হয়ে যাবে। আর মূল কথাগুলো বলা আছে কততে? 5 ধারায়। 28-29 ব্যাখ্যা আপনি না আনলে সমস্যা নাই। তাহলে দণ্ডবিধির ক্ষেত্রে প্রযোজ্য 5-1, বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হতেও পারে নাও পারে 5-2। আপনার মতো করে ব্যাখ্যা দিবেন। প্রযোজ্যের কথা বলা থাকলে হবে, নিষেধ করা থাকলে হবে না, বলা আছে কি নাই কিছুই বলা নাই সেই ক্ষেত্রেও কি। নাইম গাজী না বুঝলে বললেন। আচ্ছা, তারপরে দেখেন 1-এর ঘ, বিভিন্ন শ্রেণীর ম্যাজিস্ট্রেটদের সাজা প্রদান সম্পর্কিত ক্ষমতা আলোচনা করুন। সাজা প্রদান এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, দেখি আপনাদের মনে আছে কিনা। আমাদের বিশ্বজিৎ সাহেব উত্তর দেওয়ার জন্য মুখিয়ে আছে, ওনাদের না দেখে বলবেন, ওই উত্তরপত্রই করেন, মানে হাইট করেন। বলেন বলেন বিভিন্ন শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতা বলেন, জোরে বলবেন নাহলে জরিমানা আছে। বলেন। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতা ছিলাম 5 বছর 5 লক্ষ টাকা। কোন ম্যাজিস্ট্রেট কত টাকা বলেন? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হ্যাঁ, সর্বোচ্চ 5 বছর 5 লক্ষ টাকা। 5 বছর কি? সর্বোচ্চ 5 বছর 5 বছর কি কারাদণ্ড। কারাদণ্ড, সেটুকু তো বলতে হবে। 5 বছর কারাদণ্ড। আর দ্বিতীয় শ্রেণীর 3 বছর 3 লক্ষ টাকা। জি। আর তৃতীয় শ্রেণীর হচ্ছিলাম 2 বছর 2 লক্ষ টাকা। 2 বছর 2 লক্ষ টাকা। এখন বলেন নির্জন কারাবাস কে পারে না দিতে? নির্জন কারাবাস দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারেন। শেষের দ্বারা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নির্জন কারাবাস দিতে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে না। দেখি নাইম গাজী বলেন দি বিশেষ একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, নাইম গাজী প্রশ্ন ভালো হয়ে যায়, একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাধারণ ক্ষমতা বলে কি সাজা দিতে পারে, আর বিশেষ ক্ষমতা বলে কি সাজা দিতে পারে? বলেন। বিশেষ ক্ষমতা বলে 7 বছর দিতে পারে। কত ধারায়? 29-এর গ না, 33-এর ক। 33 33-এর ক। আর সাধারণ ক্ষমতা বলে স্যার 5 বছর। 5 বছর। কত ধারা? এটা তো বলে দিছি 32 ধারা। বলা যাবে না, 32 ধারা নাকি? জি স্যার। দেন বিমল সাহেব দেন, উনি যেহেতু বলছে, উনিও মুখিয়ে আছে। বিমল সাহেব নেন, বলেন যে 29-এর গড় সাথে 33-এর কর পার্থক্য কি বলেন? স্যার 29-এর গ ধারায় কোন কোন অপরাধ সম্বন্ধে
তার বিচার করতে পারে সেটা বর্ণিত হয়েছে। আর 33-এর ক ধারায় কয় বছর সাজা দিতে পারে, সাজার পরিমাণ কত, সেটা 33-এর ক ধারায় বর্ণনা করা হয়েছে স্যার। বিচারের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা এটা কত? 29 গ 29 গ গ। আর আপনার শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিশেষ ক্ষমতা 33 ক 33 ক ক। ধন্যবাদ। আচ্ছা, তো এখন আমরা এখানে এই 3 নাম্বার পেজের সর্বশেষ দেখেন, জরিমানা অনাদায়ে সাজা প্রদান সংক্রান্ত বিধান। আমাদের হোসেন মোল্লা আসে না আজকে, না? হোসেন মোল্লা জিজ্ঞেস করতে, অনলাইনে আছেন কিনা আমি জানি না, উনি জিজ্ঞেস করছে স্যার তামাদি আইনের 8 ধারাটা একটু বুঝাই দেন। এখন আমি সেদিন মোটামুটি 20-30 মিনিট চিৎকার চেঁচামেচি করে 8 ধারা বুঝাইতে পারি নাই, তাহলে ওনারে ওইটুক লিখে তো বোঝানো যাবে না। তাহলে খুঁজতেছিলাম আজকে, ভাবতেছিলাম যে উনি আসলে বুঝাবো। তো হোসেন মোল্লা আপনি যদি থেকে থাকেন ক্লাসে আসলে বুঝাই দেবো ইনশাল্লাহ তামাদি আইনের 8 ধারা। তামাদি আইনের 8 ধারায় কি আছে যদিও আমরা পড়তেছি অনেক কথা, দেই লুৎফর সাহেব দেন, পারে কিনা, মনে আছে কিনা? এই লুৎফর সাহেবের মাইক্রোফোন দেন। লুৎফর সাহেব, তামাদি আইনের 8 ধারায় কি আছে বলেন? বিশেষ ব্যতিক্রম স্যার। কি বিশেষ ব্যতিক্রম কি? স্যার যদি কোনো মামলায়, বিশেষ ব্যতিক্রম হচ্ছে যে যদি কোনো মামলায় মানে তামাদি মেয়াদ উত্তীর্ণ হয়, সেই ক্ষেত্রে তামাদি মেয়াদ 3 বছর করতে হবে, মানে 3 বছর পাবে আর কি। পরিষ্কার না? রাকিদুল সাহেবের মনে আছে নাকি? দেখি রাকিদুল সাহেব দেন, তামাদি আইনের 8 ধারার বক্তব্য মনে আছে কিনা? স্যার এটা হচ্ছে মূল মামলার ক্ষেত্রে যে সাজা আছে, তাহলে হচ্ছে বলতে দেন, সেটা বলুন। অতিক্রম হইলে সে 3 বছর হচ্ছে সময় পাবে। আর যদি মামলার যে মেয়াদ, বলেন বলেন, ভুল হোক সমস্যা নাই, বলা আর হোক। যদি মূল তামাদি মেয়াদ উত্তীর্ণ না হয়, সেই ক্ষেত্রে ওই 3 বছর হতে যে মানে সময় লাগবে সেটা 3 বছর থেকে আমরা নিয়ে কাউন্ট করব, গণনা করব। আপনারা 8 ধারা কে বুঝাইতে চান এই জায়গা যারা আছেন? সলিম রে দেন, সলিমুল্লাহ রে দেন, মনে আছে কিনা? সলিমুল্লাহ বলুক, সলিমুল্লাহ না পারলে অনলাইনে সুযোগ দিবে, এরপর অনলাইনে। তামাদি আইনের 8 ধারা আমাদের 8 কথা ধারা বলেন হচ্ছে না। বিশেষ ব্যতিক্রম সম্পর্কে বলছে। হ্যাঁ এখন বলেন। 6 ধারায় বলছে স্যার, 6 আর 7 এখানে আনতে হবে। 6 ধারায় বলছে যে স্যার মানে আইনগত অপারগতার কথা বলছে। এখন আইনগত অপারগতার ক্ষেত্রে যার যে আইন মানে আইনগত অবসান হওয়ার পরে স্যার যে তামাদ মেয়াদ গণনা শুরু হবে এই ক্ষেত্রে। এবং 7 ধারায় বলছে যে আহ, যদি এক বা একাধিক বাদীর মধ্যে একজনের যদি আইনগত অপারগতা থাকে তাহলে সেই ক্ষেত্রে বলছে। এই 6 এর 7 ধারার ব্যতিক্রম বলছে 8 ধারায়। এই আইনগত মানে অবসান হওয়ার পরে স্যার এরা যে সময় পাক না সর্বোচ্চ 3 বছর সময় পাবে। এটা হচ্ছে স্যার 8 ধারার কথা। উদাহরণ কি? স্যার উদাহরণ হচ্ছে স্যার সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় যদি কোনো সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় সত্যসহ দখল উদ্ধারের মোকদ্দমা দায়ের করার তামাদি মেয়াদ হচ্ছে 12 বছর স্যার। এই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি ওই 12 বছরের মানে তার তামাদি মেয়াদ মানে যখন তার বয়স পরিপূর্ণ হয়ে গেছে তখন সেই ক্ষেত্রে স্যার তার ওই বয়স মানে 12 বছরের থেকে স্যার 9 বছর ইসি হয়ে গেছে। তখন সেই ক্ষেত্রে ওই সে ওই 3 বছর যেহেতু যোগ হবে ওই 2 বছরের মানে যেহেতু 12 বছর তাহলে সে 3 সময় পাবে না। আর যদি স্যার ওই 10 বছরে ওই 12 বছরেতে যে কয়দিন বাদ থাকবে 2 বছর থাকবে ওই 2 বছরের সাথে আরেক বছর যোগ হয়ে 3 বছর সময় পাবে স্যার। বললেন বটে, তবে ক্লিয়ার হয় নাই, ইসুফগুলের ভুসি লাগবে। আসেন, আচ্ছা শোনেন, বিষয়টা হলো যে স্যার বোঝাই বলতে পারে বলছে যে আপনার বৈধ অপারগতা অবসান অবসান হওয়ার পর থেকে আপনি সর্বোচ্চ সময় পাবেন 3 বছর, বা অক্ষম ব্যক্তি মারা যাওয়ার পরে সর্বোচ্চ সময় পাবে 3 বছর। মনে আছে ওই যে যে কথা বলতেছিলাম যে 12 বছর তামাদি মেয়াদ? উনি যখন তামাদি মেয়াদ শুরু হয়েছে উনি ছিলেন অক্ষম, পাগল। উনি সুস্থ হয়েছে 15 বছর পর, ওনার হাতে তো আর সময় নাই, তাইলে উনি সর্বোচ্চ সময় পাবে 8 ধারা অনুসারে কত? 3 বছর।
বুঝছেন? যদি এরকম হতো 12 বছর তামাদি মেয়াদ, কিন্তু উনি সুস্থ হয়েছে 11 বছর পর, তাহলে ওনার হাতে তো 1 বছর আছে, আর 8 ধারা থেকে আমি সুবিধা পাবো আর কত, 2, মোট 3 হয়ে গেল, বুঝছেন? যদি এরকম হতো যে আমার তামাদি মেয়াদ 12 বছর, কিন্তু আমি সুস্থ হয়েছি 6 বছর পর, তাহলে আমার তো 6 বছর আছেই, তাহলে 8-এর শরণাপন্ন হওয়া আমার লাগবে না, বুঝছেন? আর আরেকটা বিশেষ ব্যতিক্রম সেটা ছিল যে আপনার যদি যে মামলার তামাদি মেয়াদ 3 বছরের কম, সেই ক্ষেত্রে তো আপনি সর্বোচ্চ 3 বছর পাবেন না। ধরেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার আপনারে একজন বেদখল করছে, এখন দখল পুনরুদ্ধারে তামাদি মেয়াদ 6 মাস, যখন বেদখল করলো ওই মুহূর্তে আপনি ছিলেন পাগল এবং আপনি 6 বছর পর সুস্থ হয়েছেন। এখন আমরা তো জানি যে বৈধ মানে 8 ধারায় সময় পাওয়া যাবে কত, 3 বছর, কিন্তু এই ক্ষেত্রে আপনি সময় 6 মাস পাবেন, 8 ধারা থেকেই পাবেন, কিন্তু কতদিন, 6 মাস। কেন 6 মাস? কারণ মূল মামলা তামাদি মেয়াদ তো 6 মাস, এক্ষেত্রে আপনি সর্বোচ্চ 3 বছর পাবেন না। এই হলো আমাদের 8 ধারা। এখন 8 ধারা যখন পড়াইতেছিলাম তখন আমি অনেকগুলো উদাহরণ দিচ্ছিলাম। 8 ধারা বোঝার মূল মন্ত্রই হলো আপনার উদাহরণ দিয়ে বোঝা, নাহলে কিন্তু ঢুকবে না মাথায়। আচ্ছা, আসেন আমরা ফৌজদারিতে ফেরত আসি। আর আপনি যখন কোনো ধারা নিজের মতো করে বুঝবেন, তাহলে ওই জিনিসটা আপনি খাতায় নিজের মতো করে লিখতে পারবেন। দেখেন, জরিমানা অনাদায়ে সাজা প্রদান সংক্রান্ত বিধান। আমি একটু বলে দিই যে জরিমানা আর কম্পেনসেশনের মধ্যে পার্থক্য কি। জরিমানা মানে অর্থদণ্ড, এটা যদি দেওয়া লাগে পায় হচ্ছে রাষ্ট্র, আর কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ বা কস্ট মানে খরচ। কম্পেনসেশন বা কস্ট এটা দিলে পায় হচ্ছে অপরপক্ষ, যদি বাদী কম্পেনসেশন দেয় পাবে বিবাদী, বিবাদী দিলে পাবে বাদী, আর ফাইন যেই দেখ না কেন পাবে কি, রাষ্ট্র। এখন আদালত আমরা তো জানি যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট 5 বছর কারাদণ্ড আর 5 লাখ টাকা জরিমানা করতে পারে। এখন ধরেন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট একটা মামলায় 5 বছরের কারাদণ্ড দিছে আর 5 লাখ টাকা জরিমানা করছে। এখন যখন ম্যাজিস্ট্রেট কোনো রায় লিখে তখন কারাদণ্ডের সাথে সাথে অর্থদণ্ড তো দিল, এখন উনি রায়ে উল্লেখ করতে পারে যে যদি এই অর্থদণ্ড দেওয়ার সামর্থ্য তার না থাকে তাহলে আরো এতদিনের কারাদণ্ড ভোগ সে করবে। এখন অর্থদণ্ড অনাদায়ে এক্সট্রা কত দিনের কারাদণ্ড ভোগ করবে সেই ব্যাখ্যাটা দিয়েছে ফৌজদারি কার্যবিধির 33 ধারায়। সেই ব্যাখ্যার ক্ষেত্রে দেখতে হবে যে ওই ধারায় সর্বোচ্চ কি সাজা দিতে পারত। ওই ধারায় যদি সর্বোচ্চ 5 বছর সাজা দেওয়ার বিধান থাকে তাহলে 5 বছরের 1/4 পর্যন্ত জরিমানা অনাদায়ে সাজা দিতে পারে। তাহলে ওই 5 লাখ টাকা অনাদায়ে সর্বোচ্চ সাজা দিতে পারে 5 বছরের 4 ভাগের 1 ভাগ। তাহলে যার টাকা নাই তাহলে সে 5 বছরের সাথে 5 বছরের 4 ভাগের 1 ভাগ এতদিন কারাদণ্ড ভোগ করবে, তার আর টাকা পয়সা দেওয়ার দরকার নাই। আর যার টাকা আছে সে 5 বছর ভোগ করবে আর বাকি 5 লাখ টাকা কি দিয়ে দিবে। বুঝছেন? তাহলে 33 ধারার যে মূল কথা সেটা হলো যে জরিমানা যখন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দেয়, কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দেয়, তখন অর্থদণ্ড অনাদায়ে ওই ধারায় সর্বোচ্চ যে সাজা দিতে পারতো তার কয় ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ পর্যন্ত কারাদণ্ড দিতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে একজন চোর রে, ওই চোর 379 ধারায় সর্বোচ্চ সাজা দেওয়া যায় 3 বছর। এখন একজন ম্যাজিস্ট্রেট একজন চোর রে বিচার করে 1 বছরের কারাদণ্ড দিছে আর 10,000 টাকা জরিমানা করছে, তাহলে 10,000 টাকা অনাদায়ে আর এক্সট্রা কত দিনের কারাদণ্ড দিতে পারে। আমি দেখবো ম্যাজিস্ট্রেট দেখবে যে এই ধারায় সর্বোচ্চ সাজা দিতে পারতো 3 বছর, তাহলে 3 বছরের ভাগ দিবে কত দিয়ে, 4 দিয়ে, তাহলে 3 বছর 36 মাস, 36 4 দিয়ে ভাগ দিলে কত, 9 মাস। তাহলে 10,000 টাকা যে দিবে না তার সর্বোচ্চ সাজা দিতে পারে ওই মূল সাজার সাথে আর অর্থদণ্ড অনাদায়ে এক্সট্রা কত, 9 মাস। তাহলে মূল সাজা দিয়েছিল 1 বছর আর 10,000 টাকা অনাদায়ে কত, 9 মাস। যার 10,000 টাকা নাই সে এক্সট্রা 9 মাস ভোগ করবে, আর যার 10,000 টাকা আছে তার শুধু 1 বছর ভোগ করলেই হচ্ছে। বুঝছেন? এই যে 33 ধারাটা এটা শুধু ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রেই প্রযোজ্য, আর এটা শুধু অর্থদণ্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে তো প্রযোজ্য, আবার শুধু অর্থদণ্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। বাট শুধু অর্থদণ্ডের ক্ষেত্রে ধরেন একজনকে, ওই যে আমি যদি এইভাবে বলি, যে আদালত অবমাননা করে, ওই যে আমাদের সুজন মিয়া সাহেব বিচারক, উনি ওই যে শিক্ষানবিশ আইনজীবী রে উনি যে আঘাত করছে, উনি ওই জায়গা তারে ওই সাজা দিতে পারতো দণ্ডবিধি 228 ধারায় 200 টাকা। কত টাকা? 200 টাকা। ওই জায়গায় কোনো কারাদণ্ড নাই, শুধু কি 200 টাকা।
এখন ধরেন 200 টাকা দেওয়ার সামর্থ্য আইনজীবীর নাই, তাহলে আর যদি কারাদণ্ডের সাথে 200 টাকা দিত তাহলে তো কারাদণ্ডের সর্বোচ্চ কারাদণ্ডের 4/1 আমরা করতাম, কিন্তু এই জায়গা তো দিছেই শুধু অর্থদণ্ড, তাহলে আমরা কিসের 4/1 করবো, তা তো ওই জায়গা নাই। তাহলে সেই ক্ষেত্রে দণ্ডবিধির 67 ধারা সাহায্য লাগবে। কত ধারা? 67 ধারা, অর্থাৎ 50 টাকা পর্যন্ত 2 মাস, 100 টাকা পর্যন্ত 4 মাস, 100 টাকার বেশি হলে 6 মাস। তাহলে শুধু অর্থদণ্ড যদি দেয় তাহলে এটা হিসাব করতে আমাদের ফৌজদারি কার্যবিধি 33 এর সাথে লাগবে কত? 67। আর দণ্ডবিধি 67, জি, আর ফৌজদারি 33 এর সাথে দণ্ডবিধির 67। আর যদি শুধু কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দেয়, মানে কারাদণ্ডও দিছে অর্থদণ্ডও দিছে, তাহলে অর্থদণ্ড অনাদায়ে কি কারাদণ্ড হবে এটা হিসাব করতে ফৌজদারি লাগবে কত? 33। এবং এই ফৌজদারি 33 এর সাথে দণ্ডবিধির আর একটা ধারা সাদৃশ্য আছে, দণ্ডবিধি 65। ওই জায়গাও বলছে হুবহু একই কথা, 4/1 এখন যদি বলেন স্যার হুবহু এক হইলে তাহলে ফৌজদারির 33 এর সাথে দণ্ডবিধি 65 কি কোনো পার্থক্য নাই? আছে। ফৌজদারি কার্যবিধি 33 ধারা মূলত শুধুমাত্র ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে প্রযোজ্য। পক্ষান্তরে পক্ষান্তরে ওই যে আমাদের যে দণ্ডবিধির যে 67 ধারা, সরি 65 ধারা, এটা ম্যাজিস্ট্রেট আদালত বলেন, দায়রা আদালত বলেন, সকল আদালতের ক্ষেত্রে। বুঝছেন ভাই? কে আমাদের, আমি লাইন বাই লাইন পড়তেছি না, বাট আপনারা যারা বুঝেন নাই আমারে জিজ্ঞেস করতে পারেন যে স্যার ফৌজদারি 33 আমি বুঝে নাই, 65 বুঝে নাই, অনলাইন অফলাইন আপনাদের স্বাধীনতা দেওয়া হলো, কে বুঝেন নাই বুঝে নেন এখন থেকে। ফৌজদারি 33, দণ্ডবিধি 65, দণ্ডবিধি 67, কে বুঝেন নাই? নাইম গাজী, চোখ ভরা তো ক্লান্তির ছায়া, কি বুঝেন নাই বলেন? আর বিশ্বজিৎ সাহেব ভাবতেছে যে না বুঝলেও জীবন আমি বলবো না যে বুঝিনি, কি বলছেন বলেন? বুঝছেন? আচ্ছা, এই অনলাইনে বুঝছেন সবাই? জি স্যার। আচ্ছা, এখানে আর একটা কথা একটু আছে আমাদের মূল প্রশ্নের উত্তরে, দণ্ডবিধির 388 ধারা আছে, 388। এখন 388 এর মূল ভাষ্য কি? আচ্ছা, আর একটু কথা আমি বলে দিই, যদিও আমাদের এই জায়গা নাই, বাট আপনাদের মাথায় থাকুক যদি এই রিলেটেড কিছু আসে। সেটা হলো যে ধরেন বিচারক ওই চুরির মামলায় তারে 1 বছরের কারাদণ্ড দিছে এবং 10,000 টাকা জরিমানা করছে, এবং রায়ে অনাদায়ী কিছু লেখে নাই, অনাদায় এতদিনের কারাদণ্ড এরকম কোনো কিছু লেখে নাই। তার মানে ধরেন ওই তারে চুরির মামলায় তারে সাজা দিছে 1 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, তার মানে ধরে নিতে হবে ওই 10,000 টাকা তার দিতেই হবে বা তার কাছ থেকে আদায় করবে, ওই জায়গায় অনাদায় সাজা খাটার ব্যবস্থা নাই। এখন এই 10,000 টাকা কিভাবে আদায় করবে? 10,000 টাকা কিভাবে আদায় করবে? এই আদায়ের পদ্ধতি আছে ফৌজদারি কার্যবিধি 386 ধারায়। কত ধারায়? 388 না, 386, আমি ভুল বলতেছি না, শোনেন আগে। 386 ধারায়, 386 ধারায় আছে ওয়ারেন্ট ফর লেভি অফ ফাইন। ওই জায়গা 386 ধারায় আদালত স্বয়ং ওই চোরের অস্থাবর সম্পত্তি ক্রোক করে 10,000 আদায় করবে। আদালত দেখবে যে ওর কি পাটের দোকান আছে কিনা, দুম্ব আছে কিনা, ছাগল আছে কিনা, যদি থাকে বিক্রি করে, ক্রোক বিক্রয় করে 10,000 টাকা কি আদায় করবে। বুঝছেন? আর আদালত নিজে এই ঝামেলায় জড়াতে না চাইলে আদালত দায়িত্ব দিবে জেলা কালেক্টরে, মানে জেলা কালেক্টরে বলবে যে ওর অস্থাবর থাকুক, স্থাবর থাকুক, ক্রোক বিক্রয় করে আমারে 10,000 টাকা আদায় করে দেয়। বুঝছেন? তাহলে জরিমানার টাকা আদায়ের পদ্ধতি আছে কততে? 386। আদালত স্বয়ং ক্রোক বিক্রয় করতে পারে কত? কি সম্পত্তি? অস্থাবর। আর যদি জেলা কালেক্টরের দায়িত্ব দেয় স্থাবর অস্থাবর উভয়। বুঝেছেন? এখন ধরেন ওর কিছুই নাই এবং রায়ে বলছিল যে ওই শুধু অর্থদণ্ড দিছে, শুধু অর্থদণ্ড দিছে, অনাদায়ে 6 মাস, অনাদায়ে 6 মাস, ওর 200 টাকা দেওয়ার সামর্থ্য নাই, তাহলে ওর ভোগ করতে হবে এখন কতদিন? 6 মাস। 6 মাসে যখন যাচ্ছে কারাগারে নিয়ে যাচ্ছে, তখন আইনজীবী হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে 388 ধারায় তার মুক্তির আবেদন করা। জি অনার, আমি এই যে 200 টাকা এটা আমি দিয়ে দিব, আমারে আপাতত জামিনে কি দেওয়া হোক, মুক্তি দেওয়া হোক, আমি দিয়ে দেবো। আমার সর্বোচ্চ 388 ধারায় বলা আছে অর্থদণ্ড দিতে না পারলে সর্বোচ্চ 3 কিস্তি সময় দিতে পারে, 3 কিস্তি, এবং প্রতি কিস্তির মেয়াদ হবে কতদিন? 30 দিন।
তখন আদালত আপনারে ওই 30 দিন মেয়াদি সর্বোচ্চ 3 কিস্তিতে বলতে পারে যে এই টাকা তুমি পরিশোধ করবা। এটা হলো 388। অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে সেটা আদায়ের পদ্ধতি আছে, মানে সেটা কারাদণ্ড দিলে আমি মুক্তির পদ্ধতি আছে 388, আর অর্থদণ্ড দিছে, কারাদণ্ড দিছে, অর্থদণ্ড আদালত আদায় করবে, এই পদ্ধতি আছে কত? 386। আর যারা বুঝবেন না তার 33 মনে থাকলেই হলো, এত গভীরে যাওয়ার দরকার নাই। ফার্স্টে আছে শুধু ওই যে অর্থদণ্ডের ক্ষেত্রে, ঠিক না স্যার? রায়মার আবার পরীক্ষা দেবে, মানে আপনাদের এই ধরনের সমস্যামূলক প্রশ্ন আসতে পারে যে ধরেন এই ধরনের একটা দিয়ে দিল যে আদালত নির্মল সোনাকে 1 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করলো, এখন এই জরিমানাটা কিভাবে আদায় করবে আদালত? অনাদায়ে কোনো কিছু বলা নাই, তাহলে এই জরিমানাটা আদায়ের পদ্ধতি কত ধারা আছে? 386। বুঝছেন? আদালত নির্মলের অস্থাবর সম্পত্তি ক্রোক করতে পারে, ক্রোক বিক্রয় অথবা জেলা কালেক্টরের দায়িত্ব দিবে যে তুই ক্রোক বিক্রয় করে আদায় করে দাও, এটার একটা। আর যদি বলে যে নির্মল সোনাকে 10,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দিছিল, এখন এই মুহূর্তে নির্মলের কারাদণ্ড ভোগের 10,000 টাকা দেওয়ার সামর্থ্য তার এই মুহূর্তে নাই, তারে কারাগারে নিয়ে যাচ্ছে, এই মুহূর্তে নির্মলের আইনজীবী হিসেবে আপনার করণীয় কি? তাহলে আমি বলবো আমি 388 ধারায় নির্মলের মুক্তির আবেদন করব যে আমি এই 10,000 টাকা দিয়ে দিব সর্বোচ্চ 3 কিস্তিতে, এবং প্রতি কিস্তির মেয়াদ হবে কত? 30। বুঝছেন 86 আর 88 পার্থক্য? আচ্ছা, আমরা চলে আসি 2 নম্বর প্রশ্ন। দেখেন কোন কোন ক্ষেত্রে একজন পুলিশ অফিসার গ্রেফতারি পরোয়ানা ব্যতি রেখে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে, মানে উইদাউট ওয়ারেন্ট, অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে কোন কোন ক্ষেত্রে? ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে 54 ধারায়, 55 ধারায়, 57 ধারায়, 151 ধারায়। 54 ধারায় আগে পড়তো 9টা ক্ষেত্রে, এখন হচ্ছে 11টা। আপনি ওই যার আগের পড়া আছে আগের 9টা লিখে ইত্যাদি দিবেন। আর যদি কেউ মনে করেন যায় না আমি লেটেস্ট যেভাবে লিখছে সেইভাবে লিখবো, আপনার ব্যাপার, কোনো অসুবিধা নাই, কিন্তু আগের যে 9টা আছে আপনি জাস্ট লিখবেন 2025 সালের সংশোধনী অনুসারে নিম্নোক্ত ক্ষেত্রে 54 ধারায় পুলিশ কর্মকর্তা কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, 9টা লিখে ইত্যাদি। বুঝছেন? 11 উল্লেখ করলেও সমস্যা নাই, আমি তো ইত্যাদি দিচ্ছি, ওই করে লিখে ইত্যাদি। আচ্ছা, আর 54 ধারা অ্যাকচুয়ালি কি আছে? ওই যে যার কাছে যার মনে হচ্ছে আমলযোগ্য অপরাধ করতে পারে বা আমলযোগ্য অপরাধ করছে আর কি সন্দেহজনক হলে, যার কাছে ঘর ভাঙার সরঞ্জাম পাওয়া গেছে, যার কাছে চোরাই মাল পাওয়া গেছে, যে একজন ঘোষিত অপরাধী নাকি, যারা গ্রেফতারের জন্য অনুরোধ পাওয়া গেছে, যে একজন ডিজার্টার, সশস্ত্র বাহিনী হতে কি পলায়নকারী, এরকম কারণগুলো একবার দেখলে আপনাদের মনে পড়বে। অপরদিকে 55 ধারায় গ্রেফতার করে হচ্ছে অভ্যাসগত ভবঘুরে অপরাধীদের, অভ্যাসগত আর ভবঘুরে। অভ্যাসগত ভবঘুরেদের ক্ষেত্রে ওই যে যার প্রকাশ্য জীবিকা নাই, তারপরে যার মানে তার কাছে কোনো সম্পত্তি আছে কিন্তু এটা কোন উৎস থেকে আসছে, প্রকাশ্য জীবিকা নাই, এক, যে উপস্থিতি গোপন করতেছে, আর হচ্ছে অভ্যাসগত অপরাধী, দস্যুতা, এদেরকে গ্রেফতার করতে পারে কত ধারায়? 55, একবার পড়লেই পারবেন। আর 57 ধারা হলো পুলিশের উপস্থিতিতে একজন আমল অযোগ্য অপরাধ করেছে। এখন পুলিশের উপস্থিতিতে যদি কেউ আমল অযোগ্য অপরাধ করে, আমল অযোগ্য অপরাধ করে, তাহলে সেই ক্ষেত্রে তো পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না, ম্যাজিস্ট্রেট অনুমতি দরকার লাগে। কিন্তু পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞেস করতে যে তোমার নাম ঠিকানা কি, নাম ঠিকানা নির্মল, বলছে সুনির্মল, তারপরে দিতে অস্বীকার করছে বা দিলেও কি দিছে, ভুল দিছে, তাহলে তার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে কততে? 57। বুঝছেন? এছাড়া 151 ধারা একটা গ্রেফতার আছে যখন দুই পক্ষ এক জায়গায় হয়ে আমলযোগ্য অপরাধ করতে উদ্যত হয়েছে, মানে পুলিশ যদি গ্রেফতার না করে তাহলে এই জায়গায় আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার দুই পক্ষ ধরেন ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে দুই পক্ষ হেলমেট নিয়ে এক জায়গায় জড়ো হয়েছে যে আজকে একটা কিছু হয়ে যাবে। এখন এই পরিস্থিতিতে পুলিশ যদি গ্রেফতার না করে তাহলে তো তার আপনার এখানে আমলযোগ্য অপরাধ সংঘটিত হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে গ্রেফতার করবে কততে? 151। এই হলো কথা। এখন যেটা বেশ গুরুত্বপূর্ণ সেটা হলো গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখার বিধান। যারা গ্রেফতার করতে বিনা পরোয়ানায় তারে পুলিশ কি করবে?
এখানে দুইটা বিষয় শুনেন। যারে বিনা পরোয়ানায় গ্রেফতার করছে তারে গ্রেফতার করার পর পুলিশ কি করবে, এটা আছে 61 ধারা। আর যারে পরোয়ানা সহ গ্রেফতার করছে তারে গ্রেফতার করার পর কি করবে, এটা আছে 81। বুঝতে হবে, বিনা পরোয়ানায় গ্রেফতার করছে তার ক্ষেত্রে পুলিশ ওই ব্যক্তিরে তারে পুলিশের হেফাজতে রাখতে পারবে সর্বোচ্চ 24 ঘন্টা। কত ঘন্টা? 24 ঘন্টা। আর যদি পরোয়ানা মানে ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট দিছিল সেই অনুসারে গ্রেফতার করছে তাহলে পুলিশ ওই ব্যক্তিরে 1 সেকেন্ডও রাখার অধিকারী না, অনতিবিলম্বে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করবে। তাহলে বিনা পরোয়ানায় গ্রেফতার করলে রাখবে কত? 24 ঘন্টা। আর পরোয়ানা সহ গ্রেফতার করলে 1 সেকেন্ডও রাখতে পারবে না। এখন ভাই পুলিশ তো ধরেন 61 ধারায় 61 ধারার বিধান অনুসারে তারে 24 ঘন্টা রাখছে, রাখার পর ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করছে। এখন ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করার পরে ম্যাজিস্ট্রেটের হাতে আসলে অপশন কি? ম্যাজিস্ট্রেট তারে কারাগারে পাঠাইতে পারে, তারে জামিনে মুক্তি দিতে পারে, তারে আবার পুলিশের হেফাজতে পাঠাইতেও পারে। এখন পুলিশের মনে হচ্ছে যে এই লোকরে 24 ঘন্টা না আরো কয়েকদিন রাখা দরকার, তদন্তের স্বার্থে আরো জিজ্ঞাসাবাদ করা দরকার। এখন পুলিশ সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কাছে যে আবেদন করে এটা বলে রিমান্ডের আবেদন। রিমান্ড মানে হলো ফিরিয়ে নেওয়া। 24 ঘন্টা তো আসামিরে রাখছে, নিয়ে গেছে ম্যাজিস্ট্রেটের কাছে। এখন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে যদি পুলিশ আবার ওই ব্যক্তিরে পুলিশের হেফাজতে আনতে চায় তাহলে যে আবেদন করবে এটার কি বলে? রিমান্ড। তাহলে ম্যাজিস্ট্রেট ওই আসামিরে আবার ফিরিয়ে দিবে কার কাছে? পুলিশের কাছে। রিমান্ড মানে ফিরিয়ে নেওয়া। বুঝতে পারছেন? এখন 2025 সালের সংশোধনীতে নিয়ম করতে একটা মামলায় সর্বসাকুল্যে রিমান্ড মঞ্জুর করা যাবে 15 দিন। আর এই রিমান্ড সম্পর্কে বলা আছে 167(2) 167(2). তাহলে ওই মামলায় ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে না এই আসামিরে আরো জিজ্ঞাসাবাদের দরকার আছে তাহলে পুলিশের হেফাজতে পাঠাইতে পারে সর্বোচ্চ কত দিনের জন্য? 15 দিন। এবং এখানে একটা কথা মনে রাখবেন, রিমান্ড মঞ্জুরের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের ওই মামলার বিচারের এখতিয়ার থাকুক বা না থাকুক এটা অপ্রাসঙ্গিক, তিনি রিমান্ড মঞ্জুর করতে পারে। তবে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে পারবে যদি তারে স্পেশালি এম্পাওয়ার্ড করা হয়, মানে তার বিশেষ ক্ষমতা দিলেও তিনি পারবেন না। তাহলে বর্তমানে রিমান্ড কত? মানে সর্বোচ্চ কত দিন? এবং 2025 সালের সংশোধনীতে এই রিমান্ডের আর সাথে সাথে আরেকটা বিধান করছে, সেটা হলো জুডিশিয়াল কাস্টডি, বিচারিক হেফাজত। 15 দিনের পরে যদি মনে হয় যে এর আরো বেশিক্ষণ রাখা দরকার, আরো বেশি রাখা দরকার, তাহলে আর তারা রিমান্ড মঞ্জুর করা যাবে না, তখন বিচারিক হেফাজতে পাঠাবে। বিচারিক হেফাজতের মেয়াদ সর্বোচ্চ কত সেটা এখানে বলা নাই। এবং বিচারিক হেফাজত বিচারক ওই কারাগারেও রাখতে পারে বা অন্য কোথাও রাখতে পারে, সেটা এই জায়গায় সুস্পষ্টভাবে বলা নাই। হ্যাঁ। আর রিমান্ডের আর একটা বিধান আছে, তদন্ত পর্যায়ে রিমান্ড হলো 167(2) আর বিচারিক পর্যায়ে রিমান্ড কত? 344। বুঝতে পারছেন? আর এখানে আর কিছু বিধিবিধান বর্তমানে রিমান্ডের ক্ষেত্রে আছে, ওই 167 ধারায় যোগ করছে। সেটা হলো কি, আমি একটু বলে রাখি, মিউট করে। সেটা হলো এখন ওই আপনাদের ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলা মনে আছে? ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলায় কতগুলা নির্দেশনা ছিল, এগুলা আদালত অনুসরণ করতে বলছিল। কিন্তু 2025 সালের সংশোধনীতে ওই সুপারিশ গুলাই ফৌজদারি কার্যবিধিতে ঢুকাই দিছে। তাহলে বর্তমানে 167 ধারায় বলা আছে যে কোনো আসামিরে যদি রিমান্ডে পাঠাইতে হয় তার আগে মেডিকেল টেস্ট করবে, মানে করতে পারে। আবার যখন রিমান্ড শেষে আসছে সে আবার মেডিকেল টেস্ট করতে পারে, দেখবে যে দুই রিপোর্টের কোনো অসামঞ্জস্যতা আছে কিনা। যদি থাকে তাহলে ওই অফিসারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বুঝতে পারছেন? তাহলে মেডিকেল টেস্টের যে বিধান এটা কিন্তু আগে ছিল না, এটা বর্তমানে 2025 সালের সংশোধনীতে করা হয়েছে। তাহলে আমি যদি আপনাদের বলি, মানে আমাদের ভাষায় যদি বলেন, আমি যেভাবে বুঝাইলাম রিমান্ড আসলে কারে বলে, রিমান্ড কারে বলে, কেমনে বলবেন? এই একজন জিজ্ঞেস করছে স্যার বিচারিক রিমান্ড, ভাই বিচারিক রিমান্ড না, জুডিশিয়াল কাস্টডি, বিচারিক হেফাজত। বিচারিক রিমান্ড হয় না, বিচারিক হেফাজত। বিচারিক হেফাজত মানে হলো একজন ব্যক্তিরে বর্তমানে এক মামলায় রিমান্ডে রাখতে পারে সর্বোচ্চ 15 দিন। আপনি রিমান্ডের আবেদন ওই মামলায় যতবারই করেন না কেন সর্বোচ্চ কত? 15 দিন। এখন 15 দিনের পরে ওরে আরো জিজ্ঞাসাবাদ করা দরকার, পুলিশের কাছে আর পাঠাবে না, পাঠাবে কার কাছে? বিচারকের কাছে। এখন বিচারক তারে কেমনে রাখবে, কারাগারে রাখবে নাকি অন্য কোথাও রাখবে, এটা বিচারকের ব্যাপার। এবং উনি সশরীরে গিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারে, অথবা ভিডিও লিঙ্কেজ, দ্যাট মিনস এই যে জুম
বা অন্যান্য যে অ্যাপগুলো আছে এগুলোর মাধ্যমে কি করতে পারে, জিজ্ঞাসাবাদ করতে পারে। আশা করি বুঝতে পারতেন। আর এই জায়গায় রিডিং পড়লে বুঝে যাবেন, বুঝছেন? আর এই যে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলার আগের যে কাহিনী এগুলো সব এখন যোগ করছে কোথায়, এই যে সংশোধনীতে। আমাদের চলে আসেন 6 নাম্বার পেজে, 2 এর গ নিচে পাইছেন, 2 এর গ। বসতে অসুবিধা? আচ্ছা দেখেন, একই মামলায় ভিন্ন ভিন্ন অপরাধে দণ্ডিত হলে অভিযুক্ত ব্যক্তিকে কিভাবে শাস্তি প্রদান করা যায়। একই মামলায়, মামলা একটা, এখন একটা মামলায় একজন ব্যক্তিরে 3টা অপরাধে সাজা দিছে। ধরেন সে ব্যভিচার করছে, 5 বছর দিছে সাজা, সে ঘর ভাঙছে 3 বছর দিছে সাজা, এবং সে ওই চুরি করছে 3 বছর দিছে সাজা। তাহলে একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা একটা, বাট অভিযোগ কয়টা? 3টা। ঘর ভাঙার, ব্যভিচার করার, চুরি। তাহলে তারে প্রথমে সাজা দিছে 3 বছর, পরে মানে চুরির জন্য 3 বছর, ঘর ভাঙার জন্য 3 বছর, ব্যভিচারের জন্য 5 বছর। এখন এই সাজাটা সে ভোগ করবে কেমনে? এই সাজাটা সে ভোগ করবে কিভাবে? এখন কথা হলো, একটু শুনে রাখেন, এই ব্যাখ্যাটা দিয়েছে আমাদের ফৌজদারি কার্যবিধির সেকশন 35 ধারা। রায়ে যদি কিছু উল্লেখ না করে, রায় যদি ভেবে বলে যে বল্টুকে অমুক অপরাধের জন্য 3 বছর, অমুকের জন্য 3 বছর, অমুক অপরাধের জন্য 5 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হলো, রায় এটাই বলছে। কিন্তু এই সাজা কি সে কনকারেন্টলি মানে একসাথে ভোগ করবে নাকি কনজিকিউটিভলি পরপর বা ধারাবাহিক ভাবে ভোগ করবে, এই কোনো কথা রায় নাই। তাহলে কি হবে? তাহলে ধরে নিতে হবে সাজা ভোগ করবে পরপর, কনজিকিউটিভলি, মানে আগে 3 বছর ভোগ করবে, পরে 3 বছর, পরে 5 বছর। তাহলে তার মোট ভোগ করা লাগে 3 বছর, 3 বছর 6 বছর আর 5 করতে 11 বছর। বুঝেন? আর যদি রায়ে উল্লেখ করে দিত যে না, এ সাজা ভোগ করবে কনকারেন্টলি, মানে একত্রে, অর্থাৎ সকল সাজা আজকে থেকে শুরু হবে, তাহলে সর্বোচ্চ যেটা সেটা খাটলেই তো হয়ে যাচ্ছে 3 বছর, 2-3 বছর একসাথে শেষ, আর 5 বছর খাটার পর শেষ। মানে সব সাজা যদি একসাথে সাজা ভোগ করা লাগে, তাহলে সর্বোচ্চ যে সাজাটা সেটা ভোগ করার পরেই তার কি হয়ে যাচ্ছে, মুক্তি হয়ে যাচ্ছে। তাহলে মামলা হইতে হবে কয়টা? একটা। আসামি কয়জন? একজন। কিন্তু ওই মামলায় অভিযোগ থাকবে কয়টা? একের অধিক। 3টা না, একের অধিক। 3টাও থাকতে পারে, 2টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে। যদি রায়ে কিছু উল্লেখ না থাকে তাহলে পরপর, আর রায়ে উল্লেখ থাকলে একসাথে ভোগ করতে পারে। বুঝেছেন? এখন আমি যে কথাটা মানে টেকনিক্যালি বলে দিচ্ছি সেটা হলো, এটা কিন্তু ভিন্ন ভিন্ন আদালতের ক্ষেত্রে প্রযোজ্য না। আবারও বলে দিই যে বল্টুকে এক আদালত দিছে 3 বছর সাজা একটা মামলায়, আর এক আদালত দিছে 5 বছর সাজা, সেই ক্ষেত্রে কিন্তু সেকশন 35 অ্যাপ্লিকেবল। সেকশন 35 অ্যাপ্লিকেবল শুধু একই মামলার ক্ষেত্রে একই বিচারক একজন অপরাধীরে যদি একাধিক অপরাধে সাজা দেয়। বুঝছেন? আচ্ছা, এখন এর একটা 2টা বিশেষ বিধান আছে, সেটা বলে দিছে যে পরপর সাজা খাটার ক্ষেত্রে 14 বছরের বেশি হবে না। অর্থাৎ পরপর সাজা যদি ধরেন 10 বছর 10 বছর 10 বছর দিছে, 30 বছর হয় খাটা লাগে, বাট সর্বোচ্চ খাটবে কত? 14 বছর। তাহলে পরপর সাজা খাটার ক্ষেত্রে কয় বছর বেশি হবে না? 14 বছর। তবে যদি ম্যাজিস্ট্রেট দেয় পরপর সাজার বিধানটা, কে দেয়? ম্যাজিস্ট্রেট। তাহলে ম্যাজিস্ট্রেট তার সাধারণ এখতিয়ার বলে যে সাজা দিতে পারতো তার দ্বিগুণের বেশি হবে না। অর্থাৎ প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট ধরেন একজন আসামিকে 5 বছর 5 বছর 5 বছর দিল, তাহলে পরপর সাজা খাটার ক্ষেত্রে হয়তো কত? 15, কিন্তু আমরা জানি সর্বোচ্চ খাটবে কত? 14। কিন্তু দিছে কে? ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট তার সাধারণ এখতিয়ার বলে সাজা দিতে পারতো কত? 5 বছর। 5 রে গুণ দিবে কত দিয়ে? 2। তাহলে যদিও পরপর সাজা খাটার ক্ষেত্রে হচ্ছে 15, কিন্তু এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ দিতে পারবে কত? 10। বুঝেছেন? যদি দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হইতো তাহলে 3 গুণ 2 কত? 6। পরপর সাজা খাটার ক্ষেত্রে উনি 6 বছরের বেশি দিতে পারবে না, তাতে যে সাজাই দেখ না কেন 6 বছরের বেশি খাটার সাজা দেওয়ার ক্ষমতা ওনার নাই। যদি তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হতো তাহলে 2 গুণ 2 কত? 4। বুঝেছেন? তাহলে একজন ব্যক্তি একটা মামলা একাধিক অপরাধে দণ্ড দিছে, রায়ে যদি কিছু উল্লেখ না থাকলে সাজা খাটবে একের পর এক, আর রায়ে উল্লেখ থাকলে কি একত্রে, নাকি ভাই? আর পরপর সাজা খাটার ক্ষেত্রে কয়দিনের বেশি হবে না? 14 বছরের বেশি হবে না। আর প্রথম ম্যাজিস্ট্রেট হইলে তার সাধারণ এখতিয়ার বলে যে সাজা হতো তার কয় গুণের বেশি? ধন্যবাদ।
এখন আপনাদের আমাদের প্রায় শেষ, আজকে বেশি পড়াবো না, আজকে অল্পই পড়বো, একটু বিধান বলে দিই। সেটা হলো, এটা আপনাদের মাথায় এমনি জ্ঞান থাক। সেটা হলো যে ধরেন আমাদের আমাদের ওনার ওই যে সহপাঠী ইজারুল সাহেব একদিন জিজ্ঞেস করছে যে স্যার একজন অপরাধীরে বিভিন্ন মামলায় সাজা দিছে। ধরেন একজন অপরাধীরে এক মামলায় দিছে 7 বছর, আর এক মামলায় দিছে 5 বছর। রাজনৈতিক যারা মামলাগুলো ভোগ করে, এখন এই সাজাগুলো কি একসাথে খাটার কোনো বিধান আছে কিনা? যদি সে একসাথে খাটে তাহলে এটা তার জন্য কি হয়? সুবিধা হয় যে একসাথে খাটার পর সে খালাস হয়ে যাবে বা সে মুক্ত হয়ে গেল। কিন্তু যদি আলাদা আলাদা খাটে তাহলে তো তার কাটা লাগতেছে। এখন 35 ধারা কি এই ক্ষেত্রে প্রযোজ্য বলেন? 35 ধারা এই ক্ষেত্রে প্রযোজ্য। এই ক্ষেত্রে প্রযোজ্য হলো ফৌজদারি কার্যবিধি 397 ধারা। 397 ধারায় বলছে, আপনাদের লেখার দরকার নাই, জানার জন্য বলছি, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এমনি বলতেছি। এই ক্ষেত্রে আদালত যদি বলে দেয় যে তার সকল সাজা একসাথে শুরু হবে, তাহলে এই সুবিধাটুকু সে পাবে। আর আদালত না বললে সাজা আগে এইটা তারপরে ওইটা। হ্যাঁ, 397 দিবে, বুঝছেন? আচ্ছা, আমাদের আজকের সর্বশেষ যেটা পড়বো সেটা দেখেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে তার সাজার মেয়াদ মূল কারাদণ্ড থেকে কি বাদ যাবে? অর্থাৎ একটা মামলা চলমান থাকা অবস্থায় একজন আসামি 1 বছর সাজা খাটছে, কিন্তু মূল মামলায় তারে সাজা দিছে, রায় দিছে সাজা 5 বছর, তাহলে আর সে খাটবে কতদিন? 4 বছর। ফৌজদারি কার্যবিধি ধারা 35 ক এই জায়গা বলছে মূল মামলা চলমান থাকাকালে সে যতদিন সাজা ভোগ করছে বিভিন্ন সময়, ওই যে জামিনে নিচে পরে বা এসে বিভিন্ন সময় যোগ করতে করতে তার 1 বছর হয়ে গেছে, আর মূল মামলায় সাজা দিছে কত? 5। তাহলে যতদিন সে সাজা অলরেডি মামলা চলাকালীন সময় কারাগারে ছিল, এই সময়টা মূল সাজা থেকে কি যাবে? তাহলে আর ভোগ করবে কত? 4 বছর। কিন্তু যদি এরকম হয় যে সে ভোগ করছে 1 বছর কিন্তু সাজা দিছে 6 মাস, বেশি খেটে ফেলছে, তাহলে দেখতে হবে যে ওই মূল সাজার সাথে কোনো অর্থদণ্ড আছে কিনা। অর্থদণ্ড থাকলে অর্থদণ্ড কি? ধারা কত? 35 ক। 35 ক এর যে বিধান, এটা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তবে যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন যদি বলেন স্যার যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে কেমনে প্রযোজ্য? 30 বছর ধরে যাবজ্জীবন কারাদণ্ডের 30 বছর ধরে যতদিন কারাগারে আছে সেই সময়টা তামাদি মানে এখান থেকে কি যাবে? ধরেন একটা দণ্ডবিধির অধীন একটা ডাকাতির মামলায় একজন ব্যক্তি মামলা চলাকালীন সময় 5 বছর ডাকাতি 5 বছর ছিল, আর মূল মামলায় তারা যাবজ্জীবন কারাদণ্ড দিছে, তাহলে সেই ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডে ধরতে হবে কত? 30, আর বাদ যাবে কত? 5। বুঝতে পারছেন? আচ্ছা, ধন্যবাদ। একজন জিজ্ঞেস করতে, স্যার মূল আমি খাটছি 6 মাস কিন্তু আমার সাজা দিছে মধ্যে 2 মাস, তাহলে 2 মাসের সাথে কোনো অর্থদণ্ড দেয় নাই, তাহলে এখন আমার কি কিছু করার নাই? আপনার কি, আপনি ওই সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করতে পারেন, বুঝতে পারছেন? কিন্তু ওই মুহূর্তে আপনার কিছু করণীয় নাই। তো এই ছিল আপনাদের আজকের ক্লাস। আগামীকাল সকাল 8টায় আছে, সরি আগামীকাল বৃহস্পতিবার, আমি শুক্রবার ধরছি, বৃহস্পতি আগামীকাল 4:30 আসেন, ফৌজদারি কার্যবিধি আলোচনা হবে। আমি কিন্তু লাইন বাই লাইন না পড়লেও এই জায়গায় আপনাদের মূল জিনিসগুলা ধরাই দিচ্ছি, বুঝতে পারছেন? তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।